পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলের সমস্ত দর্শক, ফলোয়ার্স, ভাই বোন সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম। আজকে আমরা আলোচনা করব ছায়ার রাষ্ট্রবিজ্ঞান এর অনুশীলনী প্রশ্নগুলো। ইউনিট 5 তোমাদের যেটা আছে ভারতীয় সংবিধান রচনা ও তার দর্শন, এই অধ্যায়ের সমস্ত এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। পেজ নম্বর 102, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, ব্রিটেনে মহাসনদ রচিত হয়েছিল? উত্তর হবে এ 1215 সালে। 2 নম্বর প্রশ্ন, ব্রিটেনে অধিকারের বিল রচিত হয়েছিল? উত্তর হবে সি 1911 সালে। 3 নম্বর প্রশ্ন, ব্রিটেনে পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল? উত্তর হবে ডি 1949 সালে। 4 নম্বর প্রশ্ন, গণপরিষদ হল জনসাধারণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এমন একটি সংস্থা যা দেশের সংবিধান রচনা করে। গণপরিষদে এইরূপ সংকীর্ণ সংজ্ঞার বিরোধী ছিলেন? উত্তর হবে বি নেহেরু। 5 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল? উত্তর হবে বি 389 জন। 6 নম্বর প্রশ্ন, গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন? উত্তর হবে বি সচিবানন্দ সিংহ। 7 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন? উত্তর হবে বি রাজেন্দ্র প্রসাদ। 8 নম্বর প্রশ্ন, গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের মধ্যে স্বাধীনতা সংগ্রাম চিন্তা ও চেতনা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়? উক্তিটি করেছেন? উত্তর হবে বি জওহরলাল নেহেরু। 9 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট আসনের সংখ্যা ছিল? উত্তর হবে ডি 296টি। 10 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট 296টি আসনের মধ্যে কংগ্রেস বিজয়ী ছিলেন? উত্তর হবে 208টি আসনে। 11 নম্বর প্রশ্ন, 1947 সালে ভারত বিভাজনের পর গণপরিষদে কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় শতকরা? উত্তর হবে বি 82-86 ভাগে। 12 নম্বর প্রশ্ন, দুঃখ দারিদ্র্যের অবসান ঘটানো, বৈষম্য ও শোষণের বিলোপ সাধন এবং সুন্দর জীবনযাত্রার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই হলো গণপরিষদের লক্ষ্য। এই মন্তব্যটি করেছেন? উত্তর হবে শ্রী রাজেন্দ্র প্রসাদ। 13 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রধান কাজ ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করবে। মন্তব্যটি করেছেন? উত্তর হবে গ্রেনভিল অস্টিন। 14 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়? উত্তর হবে 1946 সালে 9 ডিসেম্বর। 15 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপনা করেছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। 16 নম্বর প্রশ্ন, গণপরিষদকে ভারতের কেবল একটি বৃহৎ সম্প্রদায় এবং প্রতিনিধিত্বকারী সংস্থা বলে চিহ্নিত করেছিলেন? উত্তর হবে উইলসন চার্চিল। 17 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন? উত্তর হবে বি আর আম্বেদকর। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? উত্তর হবে 1950 সালের 26শে জানুয়ারি। 19 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয়েছিল? উত্তর হবে সি 1950 সালের 26শে জানুয়ারি। 20 নম্বর প্রশ্ন, খসড়া কমিটি কর্তৃক রচিত সংবিধানের মধ্যে সর্বমোট ধারা এবং তফসিলের সংখ্যা ছিল যথাক্রমে? উত্তর হবে 315টি এবং 13টি। 21 নম্বর প্রশ্ন, খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি কে পরিহাস করে একটি ড্রাফটিং কমিটি বলে অভিহিত করেছেন? উত্তর হবে ডি নাজির উদ্দিন আহমদ। 22 নম্বর প্রশ্ন, গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা বলে বর্ণনা করেছিলেন? উত্তর হবে ভাইকাউন্ট সাইমন বিয়েরটা। 23 নম্বর প্রশ্ন, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে বর্ণনা করেছিলেন? উত্তর হবে আইভর জেনিংস। 24 নম্বর প্রশ্ন, গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের লক্ষ্য ছিল প্রায় সবটাই রাজনৈতিক, আর সামাজিক অথবা অর্থনৈতিক লক্ষ্য বলে আদৌ কোনো কিছু ছিল না। মন্তব্যটি করেছেন বি কেটি শাহ। 25 নম্বর প্রশ্ন, গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত একথা বলেছেন? উত্তর হবে সি গ্রেনভিল অস্টিন। 26 নম্বর প্রশ্ন, গণপরিষদের গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে নেহেরু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ
ও আজাদ বিশেষভাবে ক্রিয়াশীল ছিল বলে এই গোষ্ঠীর প্রাধান্যকে কংগ্রেস গড় বলে অভিহিত করেছেন। উত্তর হবে এ, গ্রেনভিল অস্টিন। 27 নম্বর প্রশ্ন, কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না এই মন্তব্যটি করেছেন। উত্তর হবে গ্রেনভিল অস্টিন। 28 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান পুঁজিপতিদের কাছে মহা সনদ হলেও দেশের লক্ষ লক্ষ দরিদ্র, শ্রমজীবী ও খাদ্যবস্ত্রহীন মানুষের স্বার্থ রক্ষার কোনো ব্যবস্থাই তাতে নেই এই মন্তব্যটি করেছেন। উত্তর হবে বি, দামোদর স্বরূপ শেঠ। 29 নম্বর প্রশ্ন, যে সমস্ত মূল নীতি বা আদর্শের ভিত্তিতে সংবিধান রচনা করা হয়েছিল তা প্রস্তাবনার মধ্যে যথেষ্ট পরিমাণে সুসংবদ্ধ অবস্থায় বর্তমান রয়েছে এই মন্তব্যটি করেছেন। উত্তর হবে কে সুব্বারাও। এরপর আসছে শূন্যস্থান টাইপ। প্রথম প্রশ্ন, 1, গণপরিষদের সাধারণের জন্য ড্যাশ আসন ছিল। উত্তর হবে 292টি। 2 নম্বর প্রশ্ন, গণপরিষদের মুসলমানদের জন্য ড্যাশ আসন ছিল। উত্তর হবে 78টি। গণপরিষদের শিখদের জন্য ড্যাশ আসন ছিল। উত্তর হবে 4টি। 4 নম্বর প্রশ্ন, তদানীন্তন কংগ্রেস সভাপতি ড্যাশের প্রস্তাবক্রমে পরিষদের 12 জন সদস্য সচ্চিদানন্দ সিংহকে গণপরিষদের অস্থায়ী সভাপতি নিয়োগ করা হয়। উত্তর হবে ডি, জে.বি. কৃপানানী। 5 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে ড্যাশ নিযুক্ত হন। উত্তর হবে বি, রাজেন্দ্র প্রসাদ। 6 নম্বর প্রশ্ন, গণপরিষদ গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলি নির্বাচনে ড্যাশ শতাংশ মানুষের ভোটাধিকার ছিল। উত্তর হবে 14। 7 নম্বর প্রশ্ন, গ্রেনভিল অস্টিন মন্তব্য করেছেন কংগ্রেস কখনোই ড্যাশ ছিল না। উত্তর হবে বি, গান্ধীবাদী। এরপর আসছি বিবৃতিমূলক প্রশ্ন। 1 বিবৃতি আছে, বিবৃতি এ, স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ ভারতের 1909 সালে আইন দ্বারা প্রভাবিত হয়েছিল। এই বিবৃতিটা সত্য। বিয়ের বিবৃতি, স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ ভারতে 1858 সালে আইন দ্বারা প্রভাবিত হয়েছিল। এটা মিথ্যে। সি এর বিবৃতি, স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ ভারতে 1919 সালে আইন দ্বারা প্রভাবিত হয়েছিল। এটা সত্য। ডি এরটা, স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ ভারতে 1935 সালে আইন দ্বারা প্রভাবিত হয়েছিল। এটাও সত্য। তাহলে এ, সি, ডি সত্য এবং বি মিথ্যা। সি এর অপশানটা হবে। 2 নম্বর বিবৃতি, বিবৃতি এতে আছে, ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির সদস্য ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। এটা সত্য। বিয়ের বিবৃতি, ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির সদস্য ছিলেন জওহরলাল নেহেরু। এটা মিথ্যে। ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির সদস্য ছিলেন রাজেন্দ্র প্রসাদ। এটাও মিথ্যে। এবং ডি এর বিবৃতি আছে, ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির সদস্য ছিলেন কে এম মুন্সি। এটা সত্য। তাহলে এ আর ডি সত্য, বি, সি মিথ্যা। বি এর অপশানটা হবে। এরপর আসি 3 বিবৃতি। বিবৃতি এতে বলেছে গণপরিষদের উদ্দেশ্য ছিল সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করা। এটা সত্য। বি এরটা বলেছে সংসদীয় শাসন ব্যবস্থাকে রাষ্ট্র পরিচালনার আদর্শ হিসেবে গ্রহণ করা হয়। এটাও সত্য। সি এরটা সমাজতান্ত্রিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে গণ্য করা হয়। এটা মিথ্যে। ডি এরটা বলেছে বৈষম্য শোষণের অবসান ঘটিয়ে নতুন ভারত গঠন করা। এটাও সত্য। তাহলে এ, বি, ডি সত্য এবং সি মিথ্যা। সি এর অপশানটা হবে। 4 বিবৃতি বলেছে এ, গণপরিষদ গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধীর সর্বব্যাপী প্রাধান্য ছিল। এটা মিথ্যে। বি এরটা বলেছে গণপরিষদ গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুর সমব্যাপী প্রাধান্য ছিল। এটাও সত্য। গণপরিষদ গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে কংগ্রেস নেতা রাজেন্দ্র প্রসাদের সর্বব্যাপী প্রাধান্য ছিল। এটা সত্য। 4 বিবৃতি বলে যে গণপরিষদ গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে কংগ্রেস নেতা প্যাটেলের সর্বব্যাপী প্রাধান্য ছিল। এটা সত্য। তাহলে এরটা মিথ্যে, বি, সি, ডি সত্য। ডি এর অপশান হবে। 5 নম্বর বিবৃতি বলেছে বিবৃতি এতে ভারতীয় সংবিধানের রচয়িতাগণ সংবিধান রচনার সামাজিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিলেন। এটা সত্য। বি এরটা বলেছে ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার সময় রাজনৈতিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিল। এটা সত্য।
ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার সময় অর্থনৈতিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিল, এটাই সত্য। ডিএটা বলেছে ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার সময় সমাজতান্ত্রিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিল, এটা মিথ্যে। এ বি সি সত্য, ডি মিথ্যা, এর অপশানটা হবে। এরপর আসছে কলম ম্যাচ একটার সঙ্গে আর একটা। এখানে এ স্তম্ভে বলেছে, একেরটা বলেছে ব্রিটিশ সংবিধান, এর সঙ্গে সি এরটা মিল হবে ব্রিটিশ সংবিধান আইনের অনুশাসনের ধারণা। দুয়েরটা বলেছে অস্ট্রেলিয়ান সংবিধান, এটা এরটা হবে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টনের ক্ষেত্রে যুগ্ম তালিকা। জাপানের সংবিধান, এটা ডিএরটা হবে আইনের দ্বারা প্রতিষ্ঠিত। এবং আইরিশ সংবিধান, এটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। তাহলে সি এর অপশানটা হবে। একেরটা সি, দুয়েরটা এ, তিনেরটা ডি এবং চারেরটা বি। দুয়েরটা বলেছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, এটা বি হবে 1976 সালে। এবার দুই বলেছে ভারত সরকার বনাম মদন গোপাল মামলা, এটা এরটা হবে 1954 খ্রিস্টাব্দ। সে 3 নম্বর বলেছে মার্কিন সংবিধান, এটা ডি হবে 1787 খ্রিস্টাব্দ এবং ভারতীয় সংবিধান কার্যকর হয় এটা 1950 খ্রিস্টাব্দে। এর অপশানটা হবে। তো এর পরের উত্তরগুলো তোমাদের আমি ছবি দিয়ে দিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই, তো তোমরা দেখে নাও। আর এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহিত করে নতুন করে ভিডিও বানাতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।